আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। এবং নতুন বছর 2019-এর প্রথমবারের মতো আমরা দুজন যে প্রোগ্রামটিতে সেটি আপনাদের সামনে হাজির করছি। লিগ্যাল আপডেট উইথ আইন টিভি, নাশিদ ভাই এবং আমি। নাশিদ ভাই দেশে গিয়েছিলেন, বেশ অনেকদিন দেশে কাটিয়েছেন, সুতরাং আপনারা নাশিদ ভাইকে বেশ কয়েকদিন পাননি। আমিও গত অনুষ্ঠানটি করিনি, সুতরাং নতুন বছরে নাশিদ ভাই আপনার এবং আমার কিন্তু এটিই প্রথম অনুষ্ঠান। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আবু সায়েম সাহেবকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বছরের প্রথম অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা ব্যারিস্টার সায়েম সাহেব সাজিয়েছেন এই বছরের ইমিগ্রেশন আইনের প্রত্যাশা কী, লক্ষ্য কী এবং আমরা কি পেতে পারি এই বিষয়ে আমরা আলোচনা করব। দর্শক, আমরা অনুষ্ঠানে ঢুকবার আগে এই অনুষ্ঠানটির কিছু নিয়ম কারণ আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেই। লিগ্যাল আপডেট উইথ আইন টিভি আপনাদের ভালো লাগা, আপনাদের পছন্দের এবং জনপ্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে আমরা মূলত ইমিগ্রেশন আইনের বিভিন্ন যে উন্নতিগুলো, ডেভেলপমেন্ট আপনাদেরকে জানিয়ে থাকি। বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করি। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সহায়ক হয় অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে কিংবা অ্যাপিল করবার ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের ইমিগ্রেশনের যে জীবন, সে জীবনের সাথেই জড়িত হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি। আপনারা জানেন, অনুষ্ঠানে আমরা কোনো প্রশ্ন নেই না, কেবল আলোচনা করে থাকি এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে থাকি। দর্শক, আজকে সুনির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব না। নাশিদ ভাই দেশ থেকে এলেন, সেই অনুভূতিগুলো জানবো। পাশাপাশি হচ্ছে এই বছরটিতে আমরা ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ন্যাশনালিটি, ব্রেক্সিট সব কিছুকে কীভাবে দেখতে পাবো আশা করছি এবং কিভাবে চাচ্ছি, সেই বিষয়গুলো নিয়েই ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরবো। নাশিদ ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, আপনি তো দেশে গেলেন, কয়েকটা অনুষ্ঠানে আপনাকে দর্শকরা মিস করেছে, আপনার হাসি মুখ, আপনার সেই প্রাণোচ্ছলতা, সেটা মিস করেছে। আমি বাংলাদেশ থেকে আপনার ফিরে আসার অনুভূতিটা জানতে চাইবো। কোনো রাজনৈতিক কোনো বিষয় না, যেটা আমি জানতে চাইবো যে দেশের মানুষ আসলে, আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা প্রবাসে থেকে দেশকে নিয়ে ভাবি, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করি, কার্যক্রমে জড়িত থাকি, তাদের কাছে মানুষের প্রত্যাশা কেমন? আমি দুটো প্রত্যাশার কথা বলবো। একটি হচ্ছে যে রঙিন জীবনের জন্য সোনালী স্বপ্নর কে হাতিয়ার করে সাগর পাড়ি দিয়ে মরুভূমিতে হেঁটে বিলেতে আসতে চাই, ইউরোপে আসতে চাই, এই একটি স্বপ্ন আছে বাংলাদেশের মানুষের। বিশেষ করে সিলেট অঞ্চলে, আমি সিলেটে গিয়েছিলাম, প্রত্যন্ত গ্রামে ছিলাম, তাজ ভাইয়ের গ্রামের বাড়িতে। সো এই প্রত্যাশাটা আছে এবং বিশ্বকাপ 2019 ক্রিকেট যেটা হবে সেটা উপলক্ষে অনেকেই এদেশে আসতে চাচ্ছেন, স্থায়ীভাবে থাকার চেষ্টা করছেন, সেটা একটা প্রত্যাশা আছে। দ্বিতীয় প্রত্যাশাটা হচ্ছে যে আমাদের বিলেতে আমরা কেমন আছি, আমাদের জীবনটা কত সুন্দর, কত উন্নত, এবং আমাদের এখন তো গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, তারা কিন্তু বুঝতে পারে যে আমাদের এখানে যতটা সুখ বলে ততটা সুখ নয়, এই জিনিসটা তারা বুঝতে পারে। সেই বিষয়টা কি তারা জানে? সেটা এখন এটা ব্যারিস্টার সায়েম সাহেব একেবারে ভাগ হয়ে গেছে। আমার যে বন্ধুরা এখান থেকে পড়ালেখা করে বাংলাদেশে গিয়েছে, আমেরিকা থেকে পড়ালেখা করে বাংলাদেশে গিয়েছে, তারা বলে তোদের থেকে আমরা অনেক সুখে আছি। এতে কি অর্থে তারা এখান থেকে সুখে আছে? অর্থাৎ মাপকাঠিটা তারা কোন হিসেবে নিচ্ছে যে সুখে থাকা বা না থাকা, এই বিষয় কোন হিসাবে? যেটা হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা আমাদের এখানে, আমাদের অর্থনৈতিক সামাজিক অবস্থা থেকে ভালো। এক। দুই নম্বর হচ্ছে আপনার আমার এখানে প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে, আটপৌরে জীবনে যে কষ্টগুলো করতে হয়, যে কাজগুলো করতে হয়, তাদের করতে হয় না। তার আমরা যখন কেউ এদেশে আসি কিংবা আমেরিকাতে যাই, ইউরোপের অন্যান্য দেশগুলো আমরা বেছে নেই আমাদের স্থায়ীভাবে বসবাস করবার জন্য, আমাদের যে প্রত্যাশাগুলো প্রাথমিকভাবে থাকে, পরবর্তীতে এসে কিন্তু নাশিদ ভাই হয়তো প্রত্যাশার সাথে বাস্তবতার মিল থাকে না। তেমনটাই কি আপনি বোঝাতে চাচ্ছেন? স্বপ্নভঙ্গটা বিশাল বড় জিনিস, সেই স্বপ্ন বড়ভাবে স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়। তো সে তুলনায় কি আপনার বন্ধুরা দেশে ভালো আছেন অর্থনৈতিকভাবে, সামাজিক গ্রহণযোগ্যতার দিক থেকে? দু তিনটা বিষয় আমি আসি। আমার 10-15 জন বন্ধু যারা একদম কাছের বন্ধু, পাশের ডেস্কে বসা বন্ধু, যারা নির্বাচন করেছেন, আজকে আপনার আমার কজন এখানে পার্লামেন্টে নির্বাচন করে বন্ধু? আমার জুনিয়র অনেকেই তো নির্বাচন করেছে, এবং এটা নির্বাচন রাজনৈতিক বিষয়গুলো ছাড়াও সামাজিক। 2 নম্বর, ডাক্তার হিসাবে এই দেশের টপ কনসালটেন্ট কজন আপনার পরিচিত আছে? এক, ওরা বলে যে তোরা কত বেতন দেশ, কনসালটেন্টের কত বেতন দেশ? ডাক্তার যারা আছে, টপ কনসালটেন্ট যারা, তারা 50 লক্ষ 60 লক্ষ কামাই করছেন পেশাগত জীবনে, তারা আমাদের চেয়ে অনেক ভালো। অবশ্যই। এমনকি যারা আইনের ব্যবসাতে আছেন, অর্থাৎ আইনি পেশাতে যারা নিযুক্ত আছেন, তারাও কিন্তু আমাদের চেয়ে অনেকখানি ভালো অবস্থায় আছেন। এটাই আমি আসছিলাম, যারা আছে তাদের চেম্বারটা আলিশান চেম্বার, রাজকীয় চেম্বার। এবার তো নতুন সরকার আসার পর প্রায় 30-40 জন হাইকোর্টের জাজ নেবে।
আমার কাছের বন্ধু পড়াশোনায় যারা ভালো এবং ইনকাম রোজগার যাদের ভালো তারা বলছে যে দোস্ত জজের বেতনে তো আমার তার মানে সংসার চলবে না। আপনার আমার চাইতে যারা জুনিয়র, যারা ছোট বয়সে, তারাও কিন্তু আমি আপনাকে একটা তথ্য দিই। জি। অর্থাৎ আমরা যখন দেশে ছিলাম, আমরা তো দেশে যদি থাকতাম তাহলে হয়তো আইনি পেশাতে থাকতাম, কিংবা হয়তো বিসিএস এ আমরা হয়তো আপনি তো বিশেষ চান্সও পেয়েছিলেন। সেটা 20তম বিসিএস আপনার মনে আছে এখনো? হ্যাঁ, 20তম বিসিএস আমি অ্যাডমিন ক্যাডারে তখন সুযোগ পেয়েছিলাম, মেধা তালিকায় প্রথম তারা তো দিকে সবাই ছিলাম। এখন ডিসিএসপি। আমার যারা জুনিয়র তারাই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসি। আমি 20তমতে ছিলাম, আমি জানি যে 22-23-এর ওরাও কিন্তু ডিসি হয়ে গেছে, এসপি হয়ে গেছে, এবং 20-এ যারা আছে তারা তো অনেক ভালো অবস্থায় আছে। তার মানে দাঁড়াচ্ছে তো নাশিদ ভাই যে বাংলাদেশে আমরা বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে এসে যে জীবন প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সে অর্থে কিন্তু ওরা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। আর যেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, যে আমাদের বন্ধুরা ডিআইজি হয়ে গিয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গিয়েছেন। তাই নাকি? জি, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গিয়েছেন, যার ফলে ওই দিক থেকেও তারা এগিয়ে গেছেন। মুদ্রার অপিট আছে, বেশ কিছু বন্ধু অর্থনৈতিক অসচ্ছলতায় আছে, শারীরিকভাবে অনেকে স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, অনেক মোটা হয়ে গিয়েছে, অনেকে মোটা হয়ে যাওয়াটা তো এখানেও যে অনেকে পিছিয়ে আছে তা না। এখানে লোকটা একটু সচেতন, ডাক্তারের কাছে যায়, অনেক কিছু করে, খাদ্যে ভেজাল নেই, চিকিৎসা সেবা, খাদ্যে ভেজাল নেই সেটা। আর দ্বিতীয় যেটা হয়েছে, মানসিকভাবে সবাই কেউ না কেউ কোনো না কোনোভাবে তারা বিপর্যস্ত আছে। নাশিদ ভাই, এই যে দুটো দিকে আমরা আলোচনা করলাম, বাংলাদেশে থাকবার যে সুবিধাগুলো, সেখানে পেশাদারিত্বের দিক থেকে পেশাগত জীবনে তাদের যে উন্নতি, আবার আমাদের পিছিয়ে থাকে, কিংবা বাংলাদেশে আপনি অন্য দিক যেটা বললেন যে অনেকেই হতাশায় আছে, অর্থকষ্ট আছে, এই দুটো কি মিলিয়ে আপনার পরামর্শ কি থাকবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমার পরামর্শ একটি, যারা বাংলাদেশ থেকে বিলেতে আসতে চাচ্ছেন, যদি এন্টারপ্রেনার ইনভেস্টর হওয়ার যথাযথ যোগ্যতা থাকে আপনি আসেন। ওয়ার্ক পারমিট স্টুডেন্ট আসার কোনো অর্থ নেই। যাদের 17, 18, 19, 20 বছর বয়স আছে তারা স্টুডেন্ট হিসেবে আসেন। আর কেউ পেশাগত উন্নতি সাধনের জন্য আসলেন, যে আমি বাংলাদেশে ভালো অবস্থায় আছি, 1 বছর একটা ডিপ্লোমা করব, পিজিডি করব, একটা মাস্টার্স করব, এসে চলে যাবো, সেটা ভালো দিক অবশ্যই। কিন্তু সোনালী এই জীবন গড়ার জন্য বিলেতে আসার দিন শেষ হয়ে গিয়েছে। ওয়ার্ক পারমিট নিয়ে বলছিলেন যে সেটাতে আসাটা ঠিক হবে না। কেন বলছেন এটা? একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের দেশের ছেলেরা এখানে এসে কাজ করতে পারে না। আচ্ছা, 1। 2 নম্বর, ডাক্তার হিসেবে এনএচএস যে আসবেন, আইএলটিএস 7.5 খুব কম পাচ্ছে, প্রত্যেকটা সেকশনে পেতে হবে 7.5। আমাদের এখানে তো বার ভোকেশনাল কোর্স করতেও আমাদের ছেলেরা কম আসছে। এটা যার যোগ্যতা আছে, যা পড়তে পারবে, তাকে তো কনসালটেন্ট ধরে আসতে হয় না, সে নিজেই আসতে পারে। আমি বলেছিলাম যে আমার বড় ভাইয়ের ছেলেটা ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমাদের কাউকে জিজ্ঞেস করেন, নিজে অ্যাপ্লাই করেছে, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। জি, এখন এদের অসুবিধা হবে না, এরা আসবে, এই ট্রেন্ডটা আসবে, এই জেনারেশনটা আসবে। আপনার আমার জেনারেশনের প্রশ্নই আসে না, আপনার আমার 15 বছর 20 বছর জুনিয়র, তাদেরও আসার প্রশ্ন আসে না। তারা অলরেডি কি বাংলাদেশে সেটেলড হয়ে গেছে। সেটেল না হলে যদি সেটেল হতে অস্ট্রেলিয়া যাবে, কানাডা যাবে, এখানটাতে না, এই জায়গাটা তো অবরুদ্ধ জায়গা। আর সেকেন্ড হচ্ছে আপনার পলিটিক্যাল মেন্টালিটি বুঝতে হবে। আজকে রাজনৈতিক রসায়ন এবং রাজনৈতিক রেটোরিক 100% পূর্ব ইউরোপের বিরুদ্ধে, আমার আপনার চামড়া নয়। যেখানে এদেশের মূল রাজনৈতিক শক্তি অ্যান্টি ইউরোপিয়ান, সেখানে নতুন আপনার বাদামি চামড়ার লোক এসে আপনি কি করবেন? দর্শক, যে বিষয়টা নাশিদ ভাই আলোচনা করলেন, খুব সুন্দরভাবে অনেকগুলো তথ্য উপাত্ত দিয়ে বুঝিয়ে দিলেন যে মাইগ্রেশনের ক্ষেত্রে সচেতন হবারও যথেষ্ট কারণ রয়েছে। কেবল একটা দেশ থেকে আরেকটা দেশে, বিশেষ করে প্রথম বিশ্বের কোনো দেশে পাড়ি দেয়া মানেই যে আপনার একটা সুখের জীবন নিশ্চিত হয়ে যাবে তা না। বাংলাদেশে যারা আছেন কিংবা এশিয়ার বিভিন্ন দেশে, পূর্ব এশিয়াতে যারা আছেন, তারাও কিন্তু অনেকে ভালো একটা জীবন গড়ে নিচ্ছেন। তারা পেশাগত জীবনে সাফল্য পাচ্ছেন, অর্থনৈতিক সামাজিক জীবনে তাদের মর্যাদা আছে। সুতরাং আপনি যখন বাংলাদেশ কিংবা কোনো দেশ থেকে ইউনাইটেড কিংডমে আসবেন, আমেরিকাতে যাবেন, তখন আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটি মূলত আপনার পেশাকে উন্নত করবার জন্য, আপনার জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবার জন্য উপযুক্ত। সেটা বিভিন্নভাবে যাচাই বাছাই করবেন। কোন সেক্টরে আসলে আপনি সত্যিকার অর্থে যে স্বপ্নগুলো দেখে বিদেশে যাচ্ছেন, সেই স্বপ্নটা পূরণ হবে, সেটাও আপনাকে যাচাই বাছাই করতে হবে। নাশিদ ভাই বলেছেন, যারা উচ্চশিক্ষায় আসতে চান স্বল্প সময়ের জন্য, সেটা অবশ্যই ওয়েলকাম। তারা আবার ফিরে গিয়ে দেশে তাদের পেশাগত জীবনে সেটাকে কাজে লাগাতে পারবেন। কিন্তু ওয়ার্ক পারমিটে এসে, যে কোনো ধরনের ওয়ার্ক পারমিট নিয়ে দেশে ঢুকে গিয়ে তারপর জীবনটাকে নতুনভাবে বিন্যাস করবার যে চিন্তাভাবনা, সেগুলো করার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন।
ওভারঅল কথাটা হচ্ছে যে যেটাই আপনারা করবেন ইমিগ্রেশনের ক্ষেত্রে সেটা চিন্তা ভাবনা বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেবেন। নাশিদ ভাই, ঠিক আছে, আমরা তো মোটামুটি আপনার কাছ থেকে দেশের অনুভূতিও পেলাম, আপনি কিছুটা ধারণাও দিলেন। অবশ্যই আমাদেরকে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, তার আগে ছোট্ট একটু সময় আছে। সেই সময় আমরা আজকের অনুষ্ঠানের বিষয়ে যে গোটা বছরটাতে 2019-এ কেমন ধরনের ইমিগ্রেশন আমরা আশা করছি যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে, কোন ধরনের সফট হবে, কঠিন হবে, সুযোগ সুবিধা অবারিত থাকবে না সংকুচিত হবে, সে ধরনের আপনার অনুভূতি কি? রাজনীতি ইমিগ্রেশনকে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। বর্তমান রাজনৈতিক অবস্থান থাকলে এন্টি ইমিগ্রেন্ট পলিসি আরও কঠিন হবে। কারণ তেরেসা মে যখন ইলেকশন দিয়েছিল তিনি বলেছেন 18,600-কে 25,000 করবেন। জি, ওয়ার্ক পারমিট আরও শক্ত করে অস্ট্রেলিয়ান পদ্ধতিতে চলে যাবে, যার ফলে তারা সংকোচন নীতিতে যাবে। আর আমরা যদি দেখি যে প্রধান দুজন দাবিদার প্রধানমন্ত্রীর, বরিস জনসন সাহেব এবং জেরেমি করবিন সাহেব, দুজন ঘোষণা করেছেন অ্যামনেস্টি দেবে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে। আকাশ পাতাল, এই যে উত্তর একেবারে বড়, দক্ষিণ আকাশ বড়। পাতাল, হ্যাঁ। এই সমস্ত দেশে তো আমরা এটা সাধারণত আশা করি না। পপুলিস্ট পলিটিক্সে এই জিনিসটাই হবে। ডোনাল্ড ট্রাম্প যখন হয়, নরেন্দ্র মোদীর মতো লোক যখন হয়, ভোটারবিহীন ইলেকশনে যখন নির্বাচিত হয়ে আসে, যখন আজকে আমরা ডিআর কঙ্গোতে আজকে নির্বাচনের টালমাটাল দেখতে পাচ্ছেন, জি। আজকে ব্রাজিলের মতো জায়গায় উগ্র ডানপন্থী যখন চলে আসে, পুটিনের মতো লোক যখন ক্ষমতায় থাকে, ছোট ছোট অনেক দেশ, গ্যাবনের মতো দেশগুলোতে জি। সামরিক কূ হচ্ছে হয়ে যাচ্ছে, যার ফলে সেখানে কি দেখছি সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব যে অবস্থান, সেই অবস্থানে চলে গেছে। চরমপন্থী, উগ্র, তার মানে কি আপনি আশা নাৎসি। করছেন যে যুক্তরাজ্য সে ধরনের একটা কঠিন নীতির মুখোমুখি হতে যাবে আমাদের আজকে মাইগ্রেন্টরা? যখন সিরিয়াস কনজারভেটিভরা বরিস জনসনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আজকে যখন জেরেমি করবিনকে। রাশিদ ভাই, আমরাও আবারও আলোচনা করব বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে। দর্শক, একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, বিজ্ঞাপন বিরতি পর্যন্ত আমাদের সাথে থাকুন, নতুনভাবে নতুন আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষায় আছি।